ডিফিটেড দ্য ইংলিশ ট্রাইবস অ্যান্ড স্টার্টেড দ্য রিজিয়ন, এবং তারা ইংল্যান্ডে এসে ইংল্যান্ডে যারা আগের আদিবাসী ছিল তাদেরকে পরাজিত করছে এবং ওইখানে মোটামুটি একটা বসতি স্থাপন করছে। ইট এন্ডেড ইন 1066 এবং এটা 1066 সালে শেষ হয় উইথ দ্য নরমান কনকোয়েস্ট, মানে নরমানদের বিজয়ের মাধ্যমে এই অ্যাংলো স্যাক্সনিস্টটা শেষ হয়ে যায়। দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস দ্যাট হুইচ ইনফ্লুয়েন্সড ইন দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড, তো ওই সময় যে জিনিসগুলো সাহিত্যকে বেশি প্রভাবিত করছিল সেগুলো এখানে বলা হয়েছে। এগুলো কিন্তু টোটালি একেবারে পারলে মুখস্থ করে ফেলতে হবে, এগুলো নোট করে রাখতে হবে। কি বলছি, খ্রিস্টিয়ানাইজেশন অফ দ্য প্যাগান ট্রাইবস বিগান ইন ইংল্যান্ড, মানে খ্রিস্টান ধর্মের যে প্রবণতা বা খ্রিস্টিয়ানিটি, মানে এই যে প্যাগান ধর্মের মধ্যে যে খ্রিস্টিয়ানিটি, এইটা খুব বেশি ছড়িয়ে পড়ে বা তারা খ্রিস্টান ধর্মে বেশি ডেভোটেড হয়ে পড়ে, এটা হচ্ছে এক। দুই, ইন দ্য 17th century Christian authorities established monasteries where written literature began, মানে এই সাধারণত এই 7 শতকে বা 7ম শতাব্দীতে সাধারণত যারা খ্রিস্টিয়ান লেখক ছিল, সরি এদের মানে খ্রিস্টান ধর্মের যারা কি বলে যে ধর্মটাকে যারা কি মেনটেন করতো, তারা সাধারণত মানে তাদের হাত ধরে লিটারেচারটা শুরু হয়। whatever had existed as literature before that time was oral, তবে এর আগে হচ্ছে লিটারেচার সাধারণত সেগুলো মৌখিক ছিল। এখানে 2 নম্বর পয়েন্টে মেন কথা হচ্ছে 7ম শতাব্দীতে যারা মানে ধর্মের সাথে জড়িত ছিল, বিশেষ করে খ্রিস্টিয়ানিটি, তারা লিটারেচারটাকে এটাকে লিখিত রূপ, মানে লিখিত একটা রূপ দেয়। এর আগে সাহিত্য ছিল মৌখিক। ওকে, এরপর থার্ড পয়েন্ট, আলফ্রেড দ্য গ্রেট হু reigned over England from 871 to 901 encouraged education and supervised the completion of the Anglo-Saxon Chronicle. আলফ্রেড দ্য গ্রেট কিন্তু অনেক বিখ্যাত একজন মানে শাসক ছিল, প্লাস একজন সাহিত্যিক ছিল। তো উনি এই যে শিক্ষা মানে ওনার যে শাসন ব্যবস্থা ছিল 871 থেকে 901 পর্যন্ত, উনি 901 সালে মারা যায়। তো উনি যখন শাসক ছিল আর কি ইংল্যান্ডের, তখন শিক্ষা ব্যবস্থার প্রতি উনি বেশি জোর দিয়েছিল, বা শিক্ষা ব্যবস্থাকে আরো বেশি দ্রুত করার, আরো বেশি ছড়িয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিল, বা প্রসারের একটা ব্যবস্থা করে দিয়েছিল। এবং উনি হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকল লেখার জন্য মানে সবাইকে উদ্বুদ্ধ করছিল, বা যে লিখছে তাদেরকে উদ্বুদ্ধ করছিল। তো ওনার আন্ডারে তারা যারা লেখক তারা অ্যাংলো স্যাক্সন ক্রনিকল লিখছিল। বলছে মেজর লিটারি ওয়ার্কস অফ দিস পিরিয়ড, ওই যে সবচেয়ে বিখ্যাত যে লেখাগুলো সেগুলো কি কি, বা বিখ্যাত সাহিত্যকর্ম কি বিওল, এটা কিন্তু দ্য আর্লিয়েস্ট টিপিক অফ ইংলিশ, মানে ইংলিশ সাহিত্যের মানে প্রথম যে বই এটা হচ্ছে বিওল, ওয়াজ রিটেন ইন দিস পিরিয়ড, এটা ওই সময় লেখা হয়েছিল। দ্য ওয়ান্ডারার, দ্য সিফারার, এগুলো হচ্ছে আরো কিছু বইয়ের নাম। দ্য হাজব্যান্ড মেসেজ এন্ড দ্য ওয়াইফস ল্যামেন্ট আর অ্যামাং দ্য রিমার্কেবল লিটারি ওয়ার্কস অফ দ্য এজ। দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল রিটেন ইন দ্য এজ ইজ দ্য আর্লিয়েস্ট প্রোজ ইন ইংলিশ, এবং এই অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল এটা ছিল হচ্ছে মানে একেবারে প্রথম যে গদ্য ইংরেজি সাহিত্য সেটা। এরপর বলছে, আচ্ছা আমি এতক্ষণ যা বললাম এটা কি বুঝতে পারছেন? 3 নম্বর পয়েন্টটা একটু আলফ্রেড দ্য গ্রেট, সে হচ্ছে ইংল্যান্ডের শাসক ছিল 871 সাল থেকে 901 পর্যন্ত, এবং তার সময় সে শিক্ষা ব্যবস্থাটাকে অনেক বেশি প্রসারিত করছিল, এবং তার আন্ডারে বা হচ্ছে মানে তার মাধ্যমে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলটা লেখা, এটাই বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে বলছে ওই সময় যে মেজর লিটারি ফিচার বা বৈশিষ্ট্যগুলো বা সাহিত্যের যে বৈশিষ্ট্য সেগুলো ছিল কি, মোস্ট অফ দ্য লিটারি ওয়ার্কস আর অ্যানোনিমাস, মানে ম্যাক্সিমাম বা তোমার অধিকাংশ সাহিত্যের বা হচ্ছে বইগুলো লেখা হতো কি বেনামে, মানে তারা সরাসরি কোনো নাম ইউজ করতো না। দেন বলতে প্যাগানিজম ডোমিনেটস দ্য লিটারি স্পিরিট অফ দ্য টাইম থ্রু ক্রিশ্চিয়ানিটি, দো ক্রিশ্চিয়ানিটি ইজ অলসো ট্রেসেবল, মানে এই যে যারা খ্রিস্টিয়ান এদের মানে প্যাগানেরা কিন্তু আরেকটা ধর্ম, ঠিক আছে? তো যদিও এই প্যাগানিজমটা অনেক বেশি জনপ্রিয় ছিল, তবে খ্রিস্টিয়ানিটিও মানে মোটামুটি ছিল আর কি। মানে এখানে ওই সময় এটা বলা হয়েছে যে দুইটা ধর্মই মোটামুটি ভালো একটা পজিশনে ছিল, হোক সেটা প্যাগানিজম বা হোক সেটা খ্রিস্টিয়ানিটি। এবার 3 নম্বর বলতে স্ট্রং বিলিফ ইন ফেট ইজ রিফ্লেক্টেড, মানুষ ভাগ্যের উপর বেশি নির্ভরশীল ছিল। 4 এভিল ইজ সিম্বলাইজড বাই মনস্টার, মানে এই শয়তানকে হচ্ছে দৈত্য বা দানব দ্বারা মানে মনে করা হতো সাধারণত এরকম যে শয়তান হচ্ছে কি কোন দৈত্য বা দানব আকৃতির এরকম। রোমান্টিক লাভ ইজ অ্যাবসেন্ট, মানে এমনিতে যে আমরা যে মানে লাভটা বুঝি এইগুলো আসলে ওই সময় ছিল না বা অতটা ছিল না তাদের মধ্যে। এটিটিউড টু উইমেন ইজ বলছে রেসপেক্টফুল,
মানে যারা মহিলাদের প্রতি তাদের বেশি সম্মান ছিল বা তারা মহিলাকে অনেক বেশি সম্মান করতো। সি অ্যাডভেঞ্চারার্স, স্যাভাজারি এন্ড হিরোইক অ্যাক্টিভিটিস আর অনার্ড, মানে যারা হচ্ছে একটু অসভ্য বা বর্বর টাইপের ছিল, তারপর যারা একটু হিরো টাইপের ছিল এবং যারা হচ্ছে এরকম অভিযান করতে পছন্দ করতো, এই সমস্ত লোকজনদেরকে বা এই কাজগুলোকে তারা বেশি সম্মান করতো, অনার করতো। 8 নম্বর, ইউজ অফ মোর মেটাফোর এন্ড লেস সিমিলি ইন দ্য প্র্যাকটিস অফ দ্য টাইম। ওই সময় তারা লেখার মধ্যে বেশি মেটাফোর ইউজ করতো এবং কম সিমিলি ইউজ করতো। 9 নম্বর, alliteration is used as a cheap ornamental device and all alliterative stressed syllables are stressed। তারা বেশি alliteration ইউজ করতো তাদের লেখায় এবং ম্যাক্সিমাম alliterary গুলো মানে এই যে সিলেবল গুলো এগুলো ম্যাক্সিমাম হলো স্ট্রেসড বা জোর দিয়ে উচ্চারণ করা হয় ওগুলো। তো ভাষা তারা এরকম কিছু লিখতো যেগুলো তারা মানে সবগুলোর মধ্যে সে স্ট্রেস দিত। এরপর কিলিংস কম্পাউন্ড ওয়ার্ডস ইনস্টেড অফ সিঙ্গেল ওয়ার্ডস আর ওয়ার্ড লিস্ট, মানে তারা খুব কম অল্প বা ছোট ছোট ওয়ার্ড ইউজ করতো। তারা বেশি মানে বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় ওয়ার্ড বা বড় বড় সেন্টেন্স ইউজ করতো। হিয়ার দ্য সাম এক্সাম্পল, যেমন হোয়েল রোড ফর সি, লোভ গিভার ফর কিং, লাইফ হাউস ফর বডি, সোল ডিস্ট্রয়ার ফর মনেস্টার। মানে দেখেন এগুলো একটা ওয়ার্ড দিয়ে বোঝানো যায়, কিন্তু তারা একটা ওয়ার্ডের পরিবর্তে এখানে দুইটা ওয়ার্ড বা তিনটা ওয়ার্ড ইউজ করছে। যেমন সিড, তখন হচ্ছে সিডকে দ্বারা কি দ্বারা বোঝাতো, হোয়েল রোড। তারপরে কিং কে বোঝানো হয়েছে লোভ গিভার। তারপরে হচ্ছে বডি দ্বারা মানে এই বডিকে বোঝানো হয়েছে লাইফ হাউস দ্বারা। তারপরে মনেস্টারকে সোল ডিস্ট্রয়ার। ভার্স লাইন ডু নট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ সিলেবল, syllables in one line vary from 6 to 14। মানে তখন আর কি সিলেবল আমি বলি না যে মনোসিলেবল, ডায়াসিলেবল, ট্রাইসিলেবল, টেট্রাসিলেবল, পেন্টাসিলেবল, এরকম কোনো মানে ভ্যারিয়েশন থাকতো। তারা কোনো রেগুলার অর্ডার বা রাইম ফলো করতো না। লাস্ট এটা এন্ড রাইম ইজ ইগনোরড, মানে রাইম আমরা সেটাকে বলি যে লাইনের শেষে লাইনের যে অন্ত মিল, এই মিল তারা ইগনোর করতো বা মানে এইভাবে তারা কবিতা লিখতো না মিল দেখে। এই এই বৈশিষ্ট্যের মধ্যে সাহিত্যের ক্ষেত্রে দেখা গিয়েছিল অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে। বুঝতে পারছেন কি? হ্যালো, এইটা এটা 11 নম্বর পয়েন্টটা বলেন। নম্বর হচ্ছে এখানে বলছে ভার্স লাইন ডু নট হ্যাভ ইকুয়াল নাম্বার অফ সিলেবলস, সিলেবলস ইন ওয়ান লাইন ভ্যারি ফ্রম 6 লাইন। মানে আমরা দেখি না যে আমরা যখন একটা শেক্সপিয়ারের সনেট পড়ি দেখবেন মানে প্রত্যেকটা লাইনে লাইনে 10টা করে সিলেবল আছে, কিন্তু ওই সময় যে তারা যে কবিতাগুলো লিখতো বা লেখাগুলো লিখতো ওগুলো তো ওই রকম, মানে কোনোটায় 2টা, কোনোটায় 5টা, কোনোটায় 10টা, কোনোটায় 20টা পর্যন্ত সিলেবল থাকতো, মানে কোনো রেগুলারিটি মেনটেন করতো না। এটাই। বুঝতে পারছেন ফাতিমা জোহরা? জি। আচ্ছা সুমন ভাইয়া, এই যে আমি যেটুকু বললাম এইটুকু নিয়ে কোনো কোশ্চেন আছে? 9 আর 10 নম্বর একটু বলেন তো। 9 10 9 নম্বর বলতে তারা সাহিত্যে খুব বেশি এলিটারেশন ইউজ করতো। আমি বলতেছি তারা সাহিত্যে খুব বেশি এলিটারেশন ইউজ করতো। এলিটারেশন কি? রেপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড। খুব বেশি এলিটারেশন ইউজ করতো এবং যে এলিটারেশনগুলো তারা ইউজ করতো ওগুলো স্ট্রেসড হতো সাধারণত। এবং 10 নম্বর বলছে যে তারা ছোট ছোট ওয়ার্ড ইউজ করতো না, তারা মানে বড় বড় টাইপের ওয়ার্ড ইউজ করতো। এটাই। ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা বাংলাটা একটু দেখি, দুজনের কাছে কি অনুবাদটা আছে? শীতল ঘোষের অনুবাদটা নাই, ছবি তুলে শুনবে দেন। আপনার কাছে তো থাকার কথা না, শীতল ঘোষেরটা আমার শুনবে কাছে আপনার নাই কাছে তো। না? না ভাই, আমাকে দেন নাই তো। ও আচ্ছা, তাহলে মানে পরে পাই নাই। ফাতিমা জোহরা আপনি কি নিয়েছেন? না, আমি তো আজকে নিতে পারি নাই। বলতেছিলাম অনলাইনে, উনি বলতেছিল যে আমার কাছে বাংলাটা ইয়া নাই, পুরাতনটা নাই, নতুন গুলো আছে। আমাকে হয়তো 10 নম্বর যাওয়া লাগবে। আচ্ছা ওকে, দেন। ওইটা আমার কাছে যেটা আছে আমি ছবি তুলে দিচ্ছি। হ্যাঁ, পিকচার তুলে দিতে। দ্রুত এক একজন পড়বেন, একেবারে খুব দ্রুত, মানে সাউন্ড করে করে পড়বেন। একজন পড়বেন অন্যজন শুনে, এরকম খুব দ্রুত এগুলো শেষ করতে হবে। এগুলো জাস্ট হচ্ছে বোঝার জন্য, এরপর আমরা ইংরেজিটা পড়বো। সুমন ভাইয়া ফার্স্ট 2 পেজ খুব দ্রুত পড়ুন, খুব দ্রুত। আচ্ছা ঠিক কারণ আছে, পরে পরে বুঝতে হবে। ওকে, দ্রুত।
ইংল্যান্ডের আচ্ছা বলছি, ইংল্যান্ডের সুপ্রাচীন কালের ইতিহাস অপরিজ্ঞাত নাকি? আচ্ছা, অপরিক অপরিজ্ঞাত। বর্তমান কালে যেটুকু জানা গেছে তা আচ্ছা প্রত্ন- আমি বলি, অনেক সময় লাগবে না, আমি বলি ইংল্যান্ডের সুপ্রাচীন কালে ইতিহাস, আচ্ছা আচ্ছা ওইটা শুনবি না? বলতেছি বলছে ইংল্যান্ডের সুপ্রাচীন কালের ইতিহাস অপরিজ্ঞাত, মানে ইংল্যান্ডের যে ইতিহাস এটা আসলে আমরা পুরোটা জানি না, এখানে সেটাই বলছে। বর্তমান কালে যেটুকু জানা গেছে তা প্রত্নতাত্ত্বিক পণ্ডিতদের আবিষ্কারের ফলে। যদি কোনো লাইন বলতে সমস্যা আমাকে তখন কি করে দেবে, থামিয়ে দেবেন, কারণ আমি দ্রুত শেষ করব। জানা গেছে প্রাচীন প্রস্তর যুগের কথা, যে যুগে মানুষেরা গুহা মানব নামে পরিচিত, যারা গুহায় বাস করতো, কাঁচা মাংস খেত, বন্য জন্তুর চামড়া পরিধান করতো, শিকারের জন্য ব্যবহার করতো পাথর, এগুলো নব্য প্রস্তর যুগ। মানে এটা একটা যুগের কথা বলে। খ্রিস্টপূর্ব প্রায় 7,000 বছর আগে ইউরোপের মূল ভূখণ্ড থেকে নতুন এক জাতি ইংলিশ চ্যানেল পার হয়ে ইংল্যান্ডে এসে বসতি স্থাপন করে। ফার্স্ট বলছে খ্রিস্টপূর্ব প্রায় 7,000 বছর আগে ইউরোপের মূল ভূখণ্ড থেকে নতুন এক জাতি, ওইটা বিদ্যুৎ চলে গেছে, ওয়েট করুন, রুম অন্ধকার হয়ে গেছে, দুদিন যাবত প্রচুর ঝামেলা করতেছে বিদ্যুতে। আচ্ছা, তো এর মধ্যে যদি বই থাকে তাহলে ভালো হতো, লাইনগুলো যে আমি যে ইম্পর্টেন্ট লাইনগুলো বলতাম এগুলো যদি দাগিয়ে রাখতে পারতাম ভালো হতো। আচ্ছা, এখানে বলতে খ্রিস্টপূর্ব প্রায় 7,000 বছর আগে ইউরোপের মূল ভূখণ্ড থেকে নতুন এক জাতি ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেল হচ্ছে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে একটা নদীর মতো, এটাকে বলে ইংলিশ চ্যানেল। ওকে, তো এটা পার হয় তারা প্রথমে ইংল্যান্ডে আসে এবং এসে বসতি স্থাপন করে। এরা বর্বর গুহা মানবের থেকে সভ্য ছিল, মানে এরা অতটা নিকৃষ্ট ছিল না, একটু সভ্য ছিল। শিকারের জন্য পাথরের পরিবর্তে পাথরে তৈরি নানা রকম ধারালো অস্ত্র ব্যবহার করতো, যেমন সেনি, হাতুড়ি, কুঠার ইত্যাদি। গরু, ভেড়া, শুকর প্রভৃতি পশু পালন করতো। যত দিন গেল তারা চাষাবাদ করতে শিখলো। অবশ্য আদিম প্রথাতে ভূমিকর্ষণ করতো, যেমন বাঁকানো কাঠ বা হরিণের শিং দিয়ে মাটি চাষতো। এরপর আরো যত দিন যায় তারা মাটির পাত্র বাড়ি করে এবং কাপড় বুনতে শিখলো। একদিন এদের যুগ চলে গেল। এরপর এলো কি ব্রোঞ্জের যুগ, পেতলের যুগ। খ্রিস্টপূর্ব 2000 বছর পূর্বে ভূমধ্য সাগরের তীরবর্তী পূর্বাঞ্চলের একদল নাবিক সোনা, তামা ও টিনের সন্ধানে ইংলিশ চ্যানেল পার হয় ইংল্যান্ডে এসে উপস্থিত, এবং তারাই প্রথম টিন ও তামা মিশিয়ে নানা ধরনের জিনিস উৎপাদন করতে আরম্ভ করে, যেমন ঢাল, তলোয়ার, বর্ষা, ফলক, কানের দুল, হাতের চুড়ি, আংটি, গলার হার, বোতাম ইত্যাদি। এরপর তারা নব্যপ্রস্তর যুগের আদিবাসীগণকে পরাজিত করে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এদের সঙ্গে ইউরোপের মূল ভূখণ্ডের যোগাযোগ ছিল। ইংল্যান্ডের যে প্রচুর পরিমাণে টিন, তামা এই প্রভৃতি মূল্যবান ধাতু পাওয়া যেত, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, কারণ অনেক কাল পরে গ্রিক ইতিহাসবেত্তা হেরোডোটাস ব্রিটিশ দ্বীপপুঞ্জকে টিনের দ্বীপপুঞ্জ বলে উল্লেখ করে গেছেন। যাই হোক, এ যুগের মানুষদের সঙ্গে ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশগুলোর যোগাযোগ ছিল বলে এরা আইবেরিয়ান নামে আখ্যাত হতো, মানে আখ্যাত হতো। এদেরকে আইবেরিয়ান বলা হতো, কারণ ভূমধ্য সাগরীয় অঞ্চলগুলোর সাথে তাদের একটা যোগসূত্র ছিল বা যোগাযোগ ছিল। এরা নিঃসন্দেহে সভ্য ছিল, মানে যেহেতু এরা অনেক কিছু তৈরি করতে পারছে, তাহলে অবশ্যই এটা সভ্যই ছিল। অশ্বের প্রচলন ছিল এদের মধ্যে, অশ্ব মানে ঘোড়া। তৈরি করতো অপূর্ব সমাধিভূমি। এই সমাধিভূমি ছিল ডিম্বাকৃতি। এরপর হচ্ছে অভ্যন্তরে ছিল পাথরের তৈরি সমাধি গৃহ ও দরদালান। এদের নির্মিত সুবিখ্যাত পাথরের প্রাচীন আজও বিদ্যমান, মানে আমরা সাধারণত যে কি বলে, আচ্ছা মিশরে জানি কি, মানে পিরামিড টাইপ আর কি। ওকে, তো এগুলো হচ্ছে যে ইংল্যান্ডে প্রথমে আসলে কারা আসছিল, মানে এই সময় কিন্তু ইংল্যান্ডের সাহিত্যের কোনো নামগন্ধ নাই, জাস্ট কারা আসছে ইংল্যান্ডে, প্রথম কারা আসে বসতি স্থাপন করছিল, ওইগুলো বলা হয়েছে। এগুলো কিন্তু জিসাস খ্রাইস্টের জন্মেরও প্রায় প্রথমটা বলা হয় 7,000 বছর আগে, এরপরটা বলছে 3,000 বছর আগে। একদিন এদেরও যুগ চলে গেল। এরপর আসছে মানে কিসের যুগ? লৌহ যুগ। তাম্র যুগের অবসান ঘটে গেল। ইংল্যান্ডের কেল্টগণ লৌহ যুগের লৌহ মানে কি ভাই? লৌহ মানে লোহা। আচ্ছা, ওই সময় মানুষ তার লোহা বেশি ইউজ করতো, এই কারণে ওই জিনিসটাকে বলা হয় লৌহ যুগ। তাম্র যুগের অবসান ঘটে গেল। ইংল্যান্ডের কেল্টগণ, কেল্ট হচ্ছে একটা জাতি। ওকে, ইংল্যান্ডের কেল্টগণ লৌহ যুগের পরিবর্তন করেছে বলে এই যুগকে কেল্টিক যুগ বলে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ইংল্যান্ডের কেল্টগণ লৌহ যুগের পরিবর্তন করেছিল বলে ওই যুগকে কেল্টিক যুগ বলে। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে বিদ্যুৎ দিয়ে ঠান্ডা বাদাই। আচ্ছা, এরপর বলছে মধ্য ইউরোপের বিভিন্ন জাতির মধ্যে কেল্টরা লোহার ব্যবহারে ছিল বিশেষ পারদর্শী। এরা লৌহ নির্মিত তরবারি, ঢাল, শিরস্থান,
তারপর বলছে অশ্বচালিত রথ প্রভৃতি ব্যবহার করতো। অসম সাহসী ও শক্তিশালী এই জাতির একটা শাখা প্রথমে ফ্রান্স অধিকার করে, একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং পরে অধিকার করে ইংল্যান্ড। সময়টা ছিল সম্ভবত খ্রিস্টীয় পূর্ব 400 থেকে 500। একটি ইম্পর্টেন্ট এই যে 400 থেকে 500 যে সালটা, এটা মানে খ্রাইস্ট জন্মের 400 থেকে 500 বছর আগের ঘটনা। তো সেই সময় কি বলছে যে ওই জাতিটা মানে যারা হচ্ছে এই লৌহ যুগটা শুরু করেছিল, তারা হচ্ছে এই যে প্রথমে ফ্রান্স অধিকার করে এবং পরে ইংল্যান্ড অধিকার করে, বা মানে নিজেদের আন্ডারে নিয়ে নেয়, দখল করে নেয়। এরা গল নামে পরিচিত ছিল, মানে এদের এই জাতিটার নাম ছিল কি গল জাতি। তারপর বলছে ইংল্যান্ডে এই গলগণের আধিপত্য বেশি দিন স্থায়ী হয়নি, কারণ কেলদের অপদের শাখা সিমব্রিক ও রাইটন বা মানে ব্রিটনগণ মধ্য ইউরোপ থেকে এসে গলদের পরাজিত করে ইংল্যান্ড অধিকার করে। মানে এরপরে সেই মানে কেল্ট, আমরা যে একটু আগে দেখি যে কেল্ট জাতি, ওইটি আবার আরেকটা শাখা সিমব্রিক বা রাইটন, মানে এই যে দুটো দল সিমব্রিক আর রাইটন বা ব্রিটন বলা হয়, এরা এসে আবার সেই গলদেরকে পরাজিত করে এবং ইংল্যান্ড দখল করে। পরবর্তীকালে এই ব্রিটনগণের নাম অনুসারে রোমকগণ এই দেশের নাম রাখে ব্রিটেন, এবং এই যে মানে রাইথন বা ব্রিটন, এদের নাম থেকে রোমানরা এদের নাম রাখে কি, এই দেশটার নাম রাখে ব্রিটেন, বা আমরা যেটাকে বলি গ্রেট ব্রিটেন। যাই হোক, কেলদের কোনো রাজনৈতিক সচেতনতা ছিল না, তারা একটা সংগঠিত জাতিও ছিল না, তারা একটা গোষ্ঠী বা উপজাতি হিসেবে বাস করত। যেহেতু ব্রিটনগণ কেল্ট জাতির অন্তর্গত ছিল, সেজন্য তাদের ভাষা ছিল কেল্টিক। তাদের সংস্কৃতি ও নিসর্গ প্রকৃতির সম্পর্কে ধ্যান ধারণা অত্যন্ত আদিম। তারা বিশ্বাস করতো যে অরণ্যের গহন গভীর অন্ধকার ফাঁস করে বিভিন্ন দেবতা তাদের কোনো গাছপালাকে, যেমন ওক বৃক্ষ, চিরসবুজ বৃক্ষলতাকে অত্যন্ত পবিত্র জ্ঞান করত। জুলিয়াস সিজারের ভাষায় ব্রিটনরা ছিল অন্ধ কুসংস্কার একটা জাতি। মানে এটা হচ্ছে সেই রোমান সম্রাট জুলিয়াস, সে বলছে যে তারা এতটা অসভ্য বা বর্বর ছিল যে মনে করতো বনের গহীন অন্ধকারে হচ্ছে বিভিন্ন দেবদেবীরা বাস করে। এরপরে বলছে যে কোথায় ছিলাম, ব্রিটনরা এত বেশি অন্ধ কুসংস্কার জাতি ছিল যে তারা পুরোহিতদের দ্বারা পরিচালিত শাসিত হতো, মানে যারা একটা ধর্মের বিষয় বা পুরোহিত ছিল মোট কথা। পুরোহিতদের প্রভুত্ব এত বেশি প্রবল ছিল যে রাজশক্তির প্রতাপও তাদের কাছে ছিল অত্যন্ত নগণ্য। এইসব পুরোহিতদের বলা হতো ড্রুইড, এরা নানা দেবদেবীর পূজা করত। এরপরে বলছে ভূত প্রেত প্রভৃতির ওঝা ছিল এবং নরবলি দিয়ে দেবতা সন্তুষ্টি বিধান করত। মানুষের জীবন ভাগ্য ওদের কাছে বাধা ছিল, কারণ দেবতার রোষ থেকে মানুষকে বাঁচাবার ক্ষমতা তাদের যেমন ছিল, তেমনি দেবতার কাছ থেকে বর এনে দেওয়ার ক্ষমতাও তাদের ছিল। যাই হোক, ড্রুইডদের দ্বারা পরবর্তীত অদ্ভুত কিছু কিছু প্রথা আজও প্রচলিত আছে, যেমন নতুন বছরের প্রথম দিনটিতে চিরসবুজ সেই বৃক্ষলতা ঘরে ঘরে ঝুলিয়ে দেওয়া হয়। সেই চিরসবুজ বৃক্ষলতাটিকে শান্তি ও বন্ধুত্বের প্রতীক রূপে ব্যবহার করা হয়। কেল্টদের ভাষারও কিছু কিছু নিদর্শন আজও বিদ্যমান। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েলস প্রদেশে কেল্টদের ভাষার প্রভূত নিদর্শন এখনো কিন্তু পাওয়া যায়, কারণ কেল্টরা সংখ্যায় এই প্রদেশেই বেশি বসবাস করত। ইংরেজিতে অ্যাভন শব্দটি আজও ব্যবহৃত হয় লেক শব্দটি লক থেকে। এই যে অ্যাভন, লেক বা লক, এগুলো কিন্তু সবই হচ্ছে কেল্ট ভাষা। এরপর হচ্ছে কি খ্রিস্টপূর্ব 55 সালে ইংল্যান্ড পুনরায় বলছে প্রধানত হলো রোমের কাছে, মানে ইতালির যে রোম, সেই রোমের যারা সৈন্য তারা আবার ইংল্যান্ডকে, বা ইংল্যান্ডে মানে যারা তখন এই যে এই ব্রিটেনে যারা তখন শাসন ক্ষমতায় ছিল, বা ওই জায়গায় যারা এলাকা মানে ছিল, তাদেরকে এই করতে পরাজিত করতে রোমানরা। সেদিন পৃথিবীর সবচেয়ে সুসভ্য ও উন্নত জাত ছিল রোমকরা। মনে হয় এটা আপনাদের ইসেও আছে, কি বলে এটাকে, আল কোরআনেও আছে হেবি। এরপর বলছে দেশ ভ্রমণকারীদের কাছ থেকে শুনছিল যে তারা শুনছিল যে ব্রিটেনে প্রচুর পরিমাণে মণি, মুক্তা, লৌহ, তামা, সোনা ইত্যাদি মূল্যবান ধাতব পদার্থ পাওয়া যায়। সুতরাং তারা ব্রিটেনে অধিকার সিদ্ধান্ত গ্রহণ করে এবং জুলিয়াস সিজার অধীনে একটা বিরাট বাহিনী ইংল্যান্ড আক্রমণ করে এবং দখল করে। কিন্তু ইংল্যান্ড দখল করা সিজারের পক্ষে সহজসাধ্য হয়নি। তারা বীরত্বপূর্ণ সংগ্রাম ও দৃঢ়তা স্বীকার করে নিয়েছিল। তাদেরকে বসে রাখার জন্য দেশের বিভিন্ন অংশে সৈন্য স্থাপন করতে হয়েছিল, আর এই সৈন্য শিবির গুলো যেখানেই ছিল সেখানে গড়ে উঠছিল নগর। ইংল্যান্ডের আধুনিক নগরের পত্তন সেখান থেকে, মানে আমরা যখন নগর ব্যবস্থা দেখি এগুলো কিন্তু সেই রোমানদের কাছ থেকে। এর বলছে সেই সব লেটিন নাম আজও বজায় আছে, যেমন ল্যাঙ্কাস্টার, ম্যানচেস্টার ইত্যাদি। এই নামগুলো এই যে ইংল্যান্ডের এখনো কিছু কিছু মানে ইসের নাম আছে, শহরের নাম ল্যাঙ্কাস্টার, ম্যানচেস্টার, কিন্তু সে মানে সুদূর অতীতে দেওয়া, মানে আরো প্রায় 2000 বছর আগে দেওয়া। যে রোমকরা ব্রিটেনবাসীদের দাস বানিয়ে রেখেছিল।
সুতরাং রোমকদের সঙ্গে ব্রিটেনদের কোনো সংমিশ্রণ ঘটেনি। মানে মনে করুন যে একজন দাস, সাপোজ মনে করুন আমি একজন মালিক বা হচ্ছে আমি একজনের দাস, এখন আমার সাথে তার কোনো সংমিশ্রণ হবে না, কারণ আমাদের মধ্যে যা প্রথা আছে হচ্ছে মানে এরকম কোনো সিস্টেম আছে। এখানে বলতে যারা রোমান বা রোমান তাদের আলাদা ছিল এবং যারা ব্রিটেন তারা আলাদা আলাদা ছিল, তাদের মধ্যে কোনো সংমিশ্রণ হয়নি। রোমাকরা ব্রিটেনদের দিয়ে নানা কাজ করিয়ে নিত, যেমন রাস্তা, সেতু, রাস্তার তৈরির কাজে তাদের নিয়োগ করতো। রোমাকরা ব্রিটেনদের সাথে মিশে গিয়ে একটা জাতিতে পরিণত হয়নি, বরং তাদের স্বতন্ত্র জাতিগত ঐতিহ্য বজায় রেখে ব্রিটেনদের হেয় জ্ঞান করতো। মানে হচ্ছে রোমানরা তাদেরকে আসলে মানুষ বলে স্বীকার করতো না, তারা দাস বলে স্বীকার করতো। এবং মানে এই যে যার কারণে যারা ব্রিটেনের লোকজন ছিল, অধিবাসী ছিল, তাদের কিন্তু নিজেদের সেই যে ঐতিহ্য সংস্কৃতি সেগুলো মেনটেন করতে হইতো। রোমানদের সাথে তাদের কোনো সংমিশ্রণ ছিল না। কিন্তু রোমকদের শাসনকালও বেশি দিন স্থায়ী হয়নি। তাদেরকেও একদিন বিদায় নিতে হলো দুটি কারণে। প্রথমত রোমে গৃহযুদ্ধের তীব্রতা, দ্বিতীয়ত বহিঃশত্রুর আক্রমণের মোকাবিলা। মানে এই যে বাইরে আরো যে কান্ট্রি গুলা ছিল সেগুলো আবার এই করতো, আক্রমণ করতো এই ইংল্যান্ডকে, যার কারণে রোমানরা দুইটা কারণে ওই দেশ থেকে চলে যায়। একটা হচ্ছে গৃহযুদ্ধ, আরেকটা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ। নিজের দেশকে রক্ষা করার জন্য যেদিন থেকে রোমাকরা ইংল্যান্ড ত্যাগ করে চলে গেল, সেদিন থেকে বেশ কয়েক বছর ধরে ব্রিটেনবাসীদের মানে অশান্তির উপদ্রবের মধ্যে কাটতে হলো। কারণ মানে আর তো কেউ শাসন করার মতো ছিল না বা রাজা ছিল না। অন্যান্য দেশ থেকে বোম্বের জলদস্যুরা এসে হানা দিতে লাগলো। এইসব হানাদারদের মধ্যে ইউরোপের মধ্যে এবং উত্তরাঞ্চলে বসবাসকারী অ্যাঙ্গেলসগঞ্জ সেকশনের জুট নামে এক দল, এরা কিন্তু শুরু করেছিল ইংরেজ। এটা মনে রাখেন যে এরা হচ্ছে জলদস্যু ছিল। তো একদল জার্মান উপজাতি ছিল, এরা অত্যন্ত ভয়াবহ দুর্ধর্ষ জাতি। এদের সঙ্গে প্রথম সংগ্রাম করে ব্রিটেনরা হেরে গেল এবং পশ্চিমাঞ্চলে গিয়ে আশ্রয় নিল। যারা রয়ে গেল এদের কীর্তদাসে পরিণত হল এবং বাধ্য হয়েছিল বিজেতাদের আচার আচরণ মেনে চলতে এবং তাদের ভাষা আয়ত্ত করতে। অ্যাঙ্গেল সেকশন জুটসরা ব্রিটেনে দখল করে নিজেদের আচার আচরণ, রীতিনীতি, আইন কানুন, সামাজিক প্রথা, ভাষা ও ধর্ম পরিবর্তিত করছিল। ফলে ব্রিটেনবাসীরা অতীতের সমস্ত কিছু হারিয়ে এসবের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেল। এটা কিন্তু ফার্স্ট পয়েন্ট। এটা কি বুঝতে পারছেন এতক্ষণ যা বললাম? আচ্ছা, তাহলে রোমানদের সাথে কেন হচ্ছিল না? এখানে তো রোমানদের সাথে কেন মিক্স হলো না? এদের সাথে তো ঠিকই মিক্স হলো। আচ্ছা, কারণ হচ্ছে রোমানরা তারা এই যারা মানে ব্রিটিশ ছিল বা যারা আগের সেই ব্রিটেনের লোকজন তাদেরকে দাস বলে এই করতো, মানে তাদের সাথে দাসের মতো ট্রিট করতো। এরাও তো আর এই যে জ্যাকসন, এরাও তো প্রায় এরকমই ছিল, নিজেদের নিয়ম কানুন তো মধ্যে চালু করলো। হ্যাঁ, আচ্ছা, নিজেদের নিয়ম করতো। ওখানে দেখুন আরেকটা লাইন আছে যে এদের সঙ্গে প্রচন্ড সংগ্রাম করে ব্রিটেনরা হেরে গেল এবং পশ্চিমাঞ্চলে গিয়ে আশ্রয় নিল। সুতরাং যারা নিজেদের একটা চাইছিল তারা কিন্তু আরেক জায়গায় আশ্রয় নিয়েছে, আর যারা রয়ে গেল এরা কৃতদাসে পরিণত হয়, এরা কিন্তু সেই দাসের মধ্যেই রয়ে গেছে এবং বাধ্য হয়েছিল বিজেতাদের আচার আচরণ মেনে চলতে। এবং তারা কিন্তু সেই এই যে মানে অ্যাঙ্গেল সেকশন জুট এদের যে আচার আচরণ, নিয়ম কানুন, সংস্কৃতি এগুলো মানে মেনে চলতো তারা। মানে নিজেদের কোনো কিছু আসলে ছিল না, এরা সেই যারা জয়ী হয়েছিল তাদের ফলো করতো। আচ্ছা, বুঝতে পারো? জি, আচ্ছা। তুমি কি আবার না, 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 রিপিট করতে হবে না। বলতে অ্যাঙ্গেল সেকশন জুটরা বহু দেব দেবীতে বিশ্বাসী ছিল। টুস্কো ছিল অন্ধকারের দেবতা ওডেন, এগুলো ইম্পর্টেন্ট না, তারপর একটু আছে। ওডেন ছিল যুদ্ধের দেবতা, থর ছিল বজ্রের দেবতা, রায়া ছিল সমৃদ্ধির দেবতা। অ্যাঙ্গেলসগণ সেকশনদের দেবতাদের নাম অনুসারে পরবর্তীকালে সপ্তাহে একটি দিনের নামকরণ করা হয়। যেমন টুইস্কো দেবতার নাম অনুসারে হয়েছে টুইসডে, ওরেন দেবতার নাম অনুসারে হয়েছে ওয়েডনেসডে, থর দেবতার নাম অনুসারে হয়েছে থার্সডে, রায়া দেবতার নাম অনুসারে ফ্রাইডে। এগুলো কিন্তু নামকরণের কারণ আর কি, ওকে, মানে কোন জায়গা থেকে দিনের নাম। এবারে বলছে অ্যাঙ্গেলস স্যাকসন জুটরা ব্রিটেনকে 7টি রাজ্যে বিভক্ত করছিল। কেল্ট, সাসেক্স, এসেক্স, ওয়েসেক্স, মার্শিয়া, পূর্ব অ্যাঙ্গারিয়া এবং নর্দাম্ব্রিয়া, এগুলো কিন্তু এখনো আছে। সাসেক্স, এসেক্স, ওয়েসেক্স, নর্দাম্ব্রিয়া, কেল্ট, এগুলো এখনো কিন্তু ইংল্যান্ডে আছে। 3টি প্রধান আঞ্চলিক ভাষা ছিল। ওয়েসেক্স, মার্শিয়া এবং একটা ফোন আসছিল তো, ওকে।
কোন জায়গায় ছিলাম, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডে কেল্টিক উপভাষা প্রচলিত ছিল। শেষ পর্যন্ত ওয়েসেক্স উপভাষা অন্যান্য উপভাষাগুলোর উপর প্রাধান্য বিস্তার করে এবং নিজের আধিপত্য স্থাপন করে। এই ভাষার লেখ্যরূপও যদিও ছিল না, তবু এই ভাষাতে কিছু কিছু কাব্য রচিত হয়েছিল। এসব কাব্য কবিতা স্মৃতির পাতায় ধরে রাখা হতো। সেকশনরা মানে এই যে স্মৃতির পাতা বলতে ওগুলো জাস্ট মৌখিক ছিল, ওকে, ওগুলো কিন্তু মানে লিখিত কোনো রূপ ছিল না। সেকশনরা যখন এদেশে এসেছিল তখন তাদের সঙ্গে এনেছিল কিছু কাব্য কবিতা। সেসব আমদানি করা কাব্য কবিতার মধ্যে বিউল ফল অন্যতম। এইটাই কিন্তু মানে ফার্স্ট যে মানে বই হচ্ছে কি বিউল, এটা কারা ছিল? সেকশনরা, ওকে। তো এই জন্য বলতে সেই সব আমদানি করা কাব্য কবিতার মধ্যে বিউল কাব্য হলো অন্যতম। এই যুগকে ইংরেজি সাহিত্যের উষাকাল বা হচ্ছে মানে প্রথম দিকের একটা এজ বলা যেতে পারে। এই যুগ প্রায় একাদশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা এটা বলি হচ্ছে 1066 সাল পর্যন্ত, মানে 11 শতক পর্যন্ত। ইংরেজি প্রাচীন শব্দগুলোর মধ্যে একটি শব্দ প্রায় চোখে পড়ে, সেই শব্দটি হলো ফোক, বাংলা হলো লোক। লোক নৃত্য, লোক সঙ্গীত, লোক কাব্য প্রভৃতি নৃত্য, সঙ্গীত ও কাব্য জনগণের দ্বারা সৃষ্ট এবং তা রচিত হয়েছে যখন নিমগ্ন থেকেছে কোনো কাজের মধ্যে, যুগের দ্বারা অথবা কোনো আনন্দ বিনোদনের মধ্যে। আর একদল বিনাবাদক ওইসব সৃষ্ট কাব্য সঙ্গীত মুখে মুখে গান গেয়ে শোনাতো। বিশেষ করে তারা বীর রসের গান গেয়ে শোনাতো এবং শ্রোতারা বীর যোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কাহিনীও শুনতে ভালোবাসতো। মনের মধ্যে তা গেঁথে রাখতো এবং পরবর্তীতে বংশধরদের কাছে সেই সঙ্গীত শুনে চিরন্তন করে রেখে যেত। কারণ বীরত্বের প্রতি মানুষের একটা বিমুগ্ধ শ্রদ্ধা ও ভালোবাসা আছে। যদিও দীর্ঘকাল ধরে মানুষের মুখে মুখে ফিরেছে এই গান, তবু একজন যখন মনের ভাষাকে লেখায় রূপ দিল, সেদিন সে গানগুলোকে লিখে ফেললো। মানে এখানে বলছে যে আগে তো আর লিখিত কোনো রূপ ছিল না, জাস্ট মুখে মুখে এরকম বলা হয়তো আর কি, এক জায়গা থেকে মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম। এরপরে আস্তে আস্তে লেখালেখি শুরু হলো। যারা লিখতো তাদেরকে বলা হতো মুন্সি। এরপরে বলছে বিয়োল কাব্যটি কোনো অজ্ঞাত অপরিচিত মুন্সি কর্তৃক দশম শতাব্দীতে সংকলিত হয়েছিল। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে পাণ্ডুলিপিটি সংরক্ষিত আছে। এটাই হচ্ছে মানে ইংরেজি সাহিত্যের কিংবা শুরুর যে সময়টা সেইটা। বুঝতে পারছেন কি? তো বাংলাই এত কঠিন, ইংরেজি আর কি হবে? না না, একটু কঠিন মনে হতে পারে, তবে আমি যে ছবিগুলো দিলাম এগুলা রাতে আবার আপনারা পড়বেন। লিস্ট যদি পড়তে পারেন মোটামুটি একটা আইডিয়া পাবেন। এরপরে হচ্ছে আমাদের আরেকটু আজকে শেষ করি, সাহিত্য কি আসলে। আমি একটু ছবি দিচ্ছি, মানে যত দ্রুত সম্ভব ইংরেজি বইটা এই করে নিন, কালেক্ট করে নিন। আর যদি আপনাদের পুরাতনটা লাগে আমি কথা বলে দেখতে পারি। আমি শুধু জানি না ওনার কাছে আছে কিনা, বাট বলে দেখতে পারি যে মানে কোনটা কোনটা লাগবে। ভাইয়া অনলাইনে কেউ দিতে পারবে এরকম কোন লিংক দিতে পারবেন? অনলাইনে ওইটা আমি আজকে রাতে কথা বলে দেখবেন, মানে আপনাদের লাগবে কোনটা কোনটা আমাকে একটু লিখে দিয়ে আমি বলে দেখবারে। সাহিত্য কি এখানে সেটা একটু ছবি তুলে দিচ্ছি। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, সুমন ভাইয়ের কাছে কি ইংরেজিটা আছে না? হ্যাঁ, ইংরেজি আছে আমার কাছে ভাই। 2 পেজ হাতে মত আপনার কি আছে? ইংরেজি 2 পেজ আছে। আপনার কি আছে এটা, মানে ইংরেজিটা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা? হ্যাঁ আছে, এই যে হ্যাঁ টেক্সট যাচ্ছে। মাঝখানে একটা বই আছে। আমি আপনাকে বলছি, আপনার কি আছে এটা ইংরেজিটা? না। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি আজকে কি করে দেখবো যে ইংরেজিটার বাংলাটা আছে নাকি ওনার কাছে। ওকে, দেখুন ওখানে আমি একটু ছবি দিয়েছি, ওখানে আছে সাহিত্য কি। সাহিত্য কি টু এন্টার এন্ড এনজয় দিস ওয়ার্ল্ড, টু লাভ গুড বুকস ফর দেয়ার ওন সেই is the chief thing, to analyze and explain them in a less joyous but still an important matter. Behind every book is a man, behind the man is a race, and behind the race are the natural and social environment whose influence unconsciously reflected. সাহিত্য কি টু এন্টার এন্ড এনজয় দ্য নিউ ওয়ার্ল্ড, নতুন কোনো কিছুকে জানা, সেখানে প্রবেশ করা। টু লাভ গুড বুকস, কোনো বইয়ের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হওয়া, ফর দেয়ার ওন শেক, তাদের নিজেদের জন্য। ইট ইজ দ্য চিফ থিং, টু অ্যানালাইজ এন্ড এক্সপ্লেইন দেম ইন লেস জয়াস বাট স্টিল অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার, মানে তাদেরকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে এক্সপ্লেইন করা, আনন্দ উপভোগ করা। বিহাইন্ড এভরি বুক
এ ম্যান, এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা মানুষ আছে, এখানে একটা মানুষ একজন কবি আছে, একজন কবি তো একটা বই লেখে তাই না? তো বলছে যে প্রত্যেকটা বইয়ের মধ্যে একজন কবি থাকে। বিহাইন্ড দ্য ম্যান ইজ এ রেস, একটা কবির মধ্যে একটা জাতি থাকে, মানে একজন যে কবি সে এইরকম কোন একটা মানে অন্য কোনো কিছু নিয়ে লেখে বা একটা জাতি নিয়ে লেখে। The behind the race are the natural and social environments whose influence is unconsciously reflected, এবং একটা জাতির মধ্যে কি থাকে, তাদের আচার আচরণ, সামাজিক যে পরিবেশ, সমস্ত কিছু থাকে। তার মানে সাহিত্য কি? সাহিত্য হচ্ছে একজন কবির লিখিত হচ্ছে কোন একটা জাতি সম্পর্কে তাদের আচার আচরণ, বিহেভিয়ার, তাদের যে মেন্টালিটি, তাদের একে অপরের সাথে মানে যে ধ্যান ধারণা, সমস্ত কিছু যেভাবে আমরা এক্সপ্রেস করি, এটাই হচ্ছে সাহিত্য। বুঝতে পারছেন কি? হ্যাঁ বুঝতে পারছি, একটু বড় সংখ্যা। হ্যাঁ মানে এটা কিন্তু এমনিতে আসবে না, জাস্ট এমনিতে যে সাহিত্য যেহেতু আমরা পড়তেছি সুতরাং এটা সংজ্ঞাটা জানা দরকার। তো আজকে এটুকুই থাকুক। নেক্সট ক্লাস হচ্ছে আমরা যে আজকে বাংলাটা পড়লাম ওইটা আমরা ইংরেজি ভার্সনটা পড়বো। আর এখানে সুমন ভাইয়ের কাছে মানে যেহেতু বইটা আছে মনে হয় 10 পেজে, যদি পারেন একটু একটু করে পড়েন ইংরেজিটা, আর না পারলে আমি যে বাংলা 5 পেজ দিলাম এগুলো দরকার হলে আজকে আবার পড়বেন, এবং মেইন মেইন যে লাইন ওগুলো করে রাখবেন, নোট করে রাখবেন খাতা আলাদা জায়গায়। ফার্স্ট লিখবেন হিস্টরি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস। এরপরে আপনি কোন কোন লাইনটা আপনার কাছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ মনে হয়েছে ওগুলো লিখে রাখবেন, ওকে? আর আমি রাতে ভাই এটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার জে লং এর বইটার কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মনে হয় বাংলাদেশে যেগুলো পাওয়া যায় এটি সবচেয়ে বেস্ট। উইলিয়াম জেলং। হ্যাঁ। আচ্ছা সুমন ভাই, আপনার কি অনুবাদ লাগবে? অনুবাদ তো অবশ্যই লাগবে ভাই, কেন লাগবে না? আচ্ছা, আর ফাতেমা জোহর আপনার লাগবে হচ্ছে ইংরেজি টেক্সট আর অনুবাদ, নাকি সাথে আরো ইংরেজিটাও কিছু? লাগবে, অনুবাদটাও লাগবে, অ্যাডভান্স রিডিং এর বইটা লাগবে। আর অনুবাদগুলো পাইলে এখন ভালো, না পাইলে আচ্ছা আচ্ছা ওকে, আমি তাহলে কথা বলে দেখবেন রাতে। গাইড আমি তাহলে আপনাকে ছাড়াবানি। আচ্ছা ওকে, তো যদি থাকুক নেক্সট ক্লাসে পড়া থাকবে লর্ড বায়রনের যে ব্রিফ, ওগুলো আগামীকালকে লাস্ট হচ্ছে পড়া, যদি না পড়া হয় আমি এরপর চেঞ্জ করে দিব, সেটা ভাইয়া আপনাদের ব্যাপার। আপনারা যে শুনুন নোট ভাইয়া, করছেন এগুলো কি লিটারেচারের? সাহিত্য নোট আমি মানে যেগুলো আছে ওইগুলা অতটা মানে ডিপ না, ঠিক আছে? এমনিতে আছে কিন্তু অতটা এক্সপ্লানেশন নেই, জাস্ট জেনারেল। নোট করবেন না ওকে, আবার? নোট হ্যাঁ করবেন? হ্যাঁ যতটুকু আছে। করবো, এখন আমার সামনে এক্সাম তো তো আচ্ছা এখনো সময় পাচ্ছি না। ঠিক আছে। আচ্ছা দেখি ভাইয়া এক্সাম। যেগুলো করা আছে আপনার কাছে ওগুলো যদি একটু দিতেন আমার আমার আচ্ছা জন্য আচ্ছা একটু হেল্প হতো, যেহেতু আমার কাছে আচ্ছা বইটা আচ্ছা, আপাতত নাই। সমস্যা নেই। আমি 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 সেগুলো রাতে শেয়ার করতে ই করে দিবেন। আর আগামীকালকের জন্য পড়া থাকবে ওই ব্রিফ গুলা, আর সেই সাথে হচ্ছে এই যে যে আমি যে আহ মানে এই যে যে বাংলা ছবিগুলো দিলাম এখান থেকে নোট করে রাখবেন কোন কোন লাইন ইম্পর্টেন্ট, ওইটা ওইটা দেখে, ওকে? ঠিক আছে। আচ্ছা, এটা কি হবে? আর নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে 7টা 50-এ।